ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। পরপর দুটো ভিডিওতে আমি এই 3-এর দাগ থেকে এই 10-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 11-এর দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিও দুটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো 11 দাগে অঙ্কে কি বলেছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এখানে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা কিন্তু জলপূর্ণ আছে। এবার দেখো সেই ট্যাঙ্কে একটা পাইপ লাগানো আছে, সেই পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 6 সেমি। আর প্রতি মিনিটে দেখো মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে। তাহলে এখানে মিনিটে মানে প্রতি মিনিটে, ঠিক আছে, 225 মিটার বেগে জল বের হচ্ছে। এবং ওই পাইপ দিয়ে 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যায়। আমাদের কাছে উত্তর জানতে চাইছে ওই ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত। ওকে, দেখো তাহলে অঙ্কে বলা আছে একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক। তো এখানে আমরা ট্যাঙ্কের চিত্রটা এঁকে নিয়েছি। দেখো তাহলে এই ট্যাঙ্কটা একটা চোঙাকৃতি কিন্তু ট্যাঙ্ক। ওকে, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে দেখো জলপূর্ণ আছে, মনে করো একদম এই কানায় কানায় জলপূর্ণ আছে, ট্যাঙ্কের মধ্যে জল দ্বারা পূর্ণ আছে। দেখো এই ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ কিন্তু কিছুই বলে দেয়নি, ঠিক আছে। তো মনে করো ব্যাসার্ধ এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমি এই ক্যাপিটাল আর মিটার ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই ট্যাঙ্কের উচ্চতাটা বলে দিয়েছে, দেখো 9 মিটার উচ্চতা। তাহলে এই ট্যাঙ্কের উচ্চতা কোনটা, উচ্চতা মানে কিন্তু এখান থেকে এইটা, তাহলে এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা আমি ক্যাপিটাল এইচ লিখব, ক্যাপিটাল এইচ সমান 9 মিটার কিন্তু এটা অঙ্কে বলা আছে। ওকে, আর কি বলা আছে দেখো এই ট্যাঙ্কে একটা পাইপ লাগানো আছে, যে পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 6 সেন্টিমিটার। তো পাইপটা মনে করো এরকমই লাগানো আছে। দেখো এই ট্যাঙ্ক থেকে একটা পাইপ লাগানো আছে, পাইপের এই ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা এখান থেকে এইটা, এই ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 6 সেন্টিমিটার। ওকে, এবার দেখো অঙ্কে আরও একটা কথা বলা আছে, দেখো যে পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে দেখো এটা যদি জলের পরিমাণ বলা থাকবে তাহলে কিন্তু এখানে ঘন কথাটা আসবে, ঘন মিটার বা ঘন সেন্টিমিটার, ঘন ডেসিমিটার এরকম বলা থাকবে। তার মানে কিন্তু এই যে 225 মিটার এটা কিন্তু জলের পরিমাণ না। তাহলে এটা কিসের মাপ, এই 225 মিটার এই পাইপের দৈর্ঘ্য বা পাইপের উচ্চতা হচ্ছে 225 মিটার। ওকে, তার মানে পাইপের উচ্চতা বা দৈর্ঘ্য কোনটা, এখান থেকে এইটা আর কি, ঠিক আছে, মানে এইটা। তাহলে এটা আমি স্মল এইচ ধরে নাও সমান 225 মিটার বলা আছে। তাহলে আমি প্রথমে লিখে নেব, দেখে যেগুলো ধরে নিয়েছি এটাই প্রথমে আমি লিখে নেব। দেখো ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান এই ক্যাপিটাল আর ধরেছি এটা মিটার, আর ট্যাঙ্কটির উচ্চতা ক্যাপিটাল এইচ নিয়েছি। তাহলে ক্যাপিটাল এইচ সমান 9 মিটার, এটা অঙ্কে বলা ছিল। এবার দেখো এই পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখান থেকে এই অর্ধেক, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। দেখো তাহলে পাইপের ব্যাসার্ধ, এটা স্মল আর নিয়ে নেব, স্মল আর। তাহলে 6কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কাটলে দেখো 3, তাহলে এটা সেমি। তাহলে দেখো পাইপের ব্যাসার্ধটা আমরা 3 সেন্টিমিটার, সেমিতে আছে, কিন্তু দেখো এগুলো মিটারে আছে। দেখো এর ব্যাসার্ধ আছে মিটারে, উচ্চতা আছে মিটারে, কিন্তু এটা সেন্টিমিটার হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। দেখো তাহলে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব। দেখো তাহলে আছে কোথায়, আছে কিন্তু এই সেন্টিমিটারে আছে, নিয়ে যাব এই মিটারে, ঠিক আছে। তাহলে ক ঘর দেখো এই নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে এখান থেকে এই
ডেসিমিটার, তারপরেই কিন্তু মিটার, অর্থাৎ 2 ঘর উপরে আছে। তো আমরা নিচের দিক থেকে উপরে গেলে কি হয়, ভাগ হবে। তাহলে দেখো কত দিয়ে ভাগ হবে, যেহেতু এই 1 ঘর 2 ঘর মানে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে চলে যাবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই 3কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে এই সেন্টিমিটারটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল। আর পাইপের দেখো, পাইপের উচ্চতা, এটা স্মল এইচ আছে, সমান 225 মিটার। ওকে, এবার অঙ্কে বলা ছিল দেখো মিনিটে 225 মিটার বেগে এই পাইপ দিয়ে জল বেরোচ্ছে। তাহলে এই দেখো এই ট্যাঙ্কের মধ্যে তো পুরো জলপূর্ণ রয়েছে, আর এই যে পাইপটা লাগানো আছে এই পাইপ দিয়ে জল বেরোচ্ছে কত বেগে, 225 মিটার বেগে কিন্তু এই পাইপ দিয়ে জল বের হচ্ছে। তার মানে 1 মিনিটে এই পাইপ দিয়ে কতটা জল বেরোবে, কারণ এই পাইপের আয়তন যতটা, ঠিক 1 মিনিটে ততটা পরিমাণ জল বেরোবে। তাহলে আমাদের কি বের করতে হবে, এই পাইপের আয়তনটা বের করে নিতে হবে। দেখো তাহলে পাইপের আয়তন যতটা, ঠিক 1 মিনিটে কিন্তু ঠিক সেই পরিমাণ জল বেরোবে। তাহলে আমরা লিখে নেব যে পাইপ দিয়ে 1 মিনিটে পাইপ দিয়ে জল বের হয়, 1 মিনিটে পাইপ দিয়ে জল বের হয়। তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে জল কতটা বেরোবে, এই পাইপের আয়তন যা ঠিক সেই পরিমাণ জল বেরোবে। তার মানে আমাদের এখানে কিন্তু পাইপের আয়তনটা বের করতে হবে। তাহলে পাইপের আয়তনের সূত্রটা কি, পাই আর স্কোয়ার ইচ। এটা কিন্তু ঘন মিটার। পায়ের মান দেখো 22/7, এখানে আর স্কোয়ার, আর মানে দেখো স্মল আর, পাইপের ব্যাসার্ধ 3/100, তাহলে স্কোয়ারের জন্য আমরা 2বার লিখে নেব, 2বার গুণ করে নেব। এবার দেখো এইচ আছে উচ্চতা, তাহলে উচ্চতা কত, পাইপের উচ্চতা দেখো 225 মিটার, তাহলে এখানে 200, তাহলে এটা হবে ঘন মিটার। তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে যদি জল বের হয় এত ঘন মিটার, তাহলে 36 মিনিটে কতটা বের হবে, কারণ অঙ্কে বলা ছিল দেখো যে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তার মানে এই ট্যাঙ্কের মধ্যে যত পরিমাণ জল আছে এই পাইপ দিয়ে বেরোতে কত সময় লাগছে, 36 মিনিট সময় লাগছে। তার মানে 36 মিনিটে এই ট্যাঙ্কটি পুরো খালি হয়ে যাবে, মানে জলপূর্ণ ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। তার মানে 36 মিনিটে কতটা জল বেরোচ্ছে সেটা আমরা বের করে নেব। দেখো তাহলে অতএব 36 মিনিটে পাইপ দিয়ে জল বের হয় সমান 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু, কারণ দেখো 1 মিনিটে পাইপ দিয়ে জল বেরোচ্ছে এইটা, তাহলে 36 মিনিটে কত বেরোবে, এর সঙ্গে 36 গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এত এই ঘন মিটার। ওকে, খুব ভালো করে দেখো এই 36 মিনিটে এই যে পাইপটা আছে এই পাইপ দিয়ে 36 মিনিটে কিন্তু এই জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাইপ দিয়ে 36 মিনিটে এই ট্যাঙ্কের জল সব বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই 36 মিনিটে কী পরিমাণ জল বেরোচ্ছে সেটা আমরা এই বের করে নিয়েছি। তাহলে এই ট্যাঙ্কে যতটা জল আছে, মানে ট্যাঙ্ক তো জলপূর্ণ ছিল, তাহলে এই ট্যাঙ্কের মধ্যে যে পরিমাণ জল ছিল তার আয়তন কিন্তু এইটা, কারণ 36 মিনিটেই তো ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে ট্যাঙ্কের সমস্ত জল, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে যত জল ছিল সেই জলের আয়তন যা, আর এই ট্যাঙ্কের আয়তন নিশ্চয়ই সমান হবে। আর 36 মিনিটে যে পরিমাণ জলটা বেরোচ্ছে সেটাই কিন্তু এই ট্যাঙ্কের আয়তন। আর আমরা 36 মিনিটে দেখো পাইপ দিয়ে মোট জল বেরোচ্ছে আমরা বের করে নিয়েছি, তার মানে এটা কিন্তু এই ট্যাঙ্কের আয়তন, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে থাকা যে জল সেই জলের আয়তন কিন্তু এইটা। তাহলে ট্যাঙ্কের মধ্যে থাকা জলের আয়তন আর এই ট্যাঙ্কের আয়তন নিশ্চয়ই সমান হবে। ওকে, দেখো তাহলে শর্তানুসারে আমি এখানে দেখো এই 36 মিনিটে যে জলটা বেরোচ্ছে সেটা আমরা লিখে নেব প্রথমে 22/7 3/100 225 ইন্টু 36। তাহলে এটা লিখলাম দেখো ট্যাঙ্কের মধ্যে থাকা জলের আয়তন। ঠিক আছে, তাহলে এটা কি লিখলাম, ট্যাঙ্কের মধ্যে যে জলটা আছে তার আয়তন। তাহলে এর বাঁদিকে কি লিখবো, ওই ট্যাঙ্কের আয়তনের সূত্রটা নিশ্চয়ই লিখতে হবে। দেখো তাহলে পাই, দেখো ট্যাঙ্কের ব্যাসার্ধ কিন্তু আমরা ক্যাপিটাল আর ধরে নিয়েছিলাম। দেখো
ব্যাসার্ধ ক্যাপিটাল আর আর উচ্চতা কিন্তু ক্যাপিটাল এইচ। ওকে, এই ক্যাপিটাল আর স্কোয়ার আর ক্যাপিটাল এইচ হবে। তাহলে পায়ের মান 22/7। ক্যাপিটাল আর এর মান তো নেই, এটা আমি ধরে নিয়েছি, কারণ এই মানটা তো আমাদের বের করতে হবে। আর এইচ উচ্চতা, তাহলে উচ্চতা বলা ছিল ট্যাঙ্কের 9 মিটার। তাহলে ডান দিকে যেমন আছে ঠিক সেইভাবে বসিয়ে দেব, ইন্টু 36। এবার দেখো সমান সমানের ডান দিকে আর বাঁ দিকে দেখো 22/7 আছে, তাহলে এই 22/7 আর এই 22/7 কেটে দিতে পারি। তাহলে এখানে দেখো এই আর স্কোয়ার আছে সমান, এখানে কি আছে 3/100, 225। দেখো 225 আর এখানে 9টা দেখো বামপক্ষে গুণ হয়ে আছে, তাহলে এই 9টাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 225-এর নিচে 9টা লিখে দিলাম, তারপরে 36 ছিল। ওকে, দেখো আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 4×25 100 আর 9×25 হচ্ছে 225, আর এই 9 আর এই 9 কেটে দিলাম। ওকে, আর এই 4×9 36। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান এখানে দেখো দুটো 3 আছে আর 9 আছে, তাহলে 3 3 9 আর এই 9 9 9 81, আর নিচে এখানে 100 আছে। তাহলে আর স্কোয়ার সমান যদি 81/100 হয়, তাহলে এই আর সমান সমান কী হবে, এই স্কোয়ারের জন্য এদিকে কি রুট ওভার চলে আসবে, তাহলে 81/100। এবার দেখো 81কে যদি রুট করি তাহলে 9 9 81 9 আসবে, আর 100 রুট মানে কত 10। তাহলে আর সমান সমান আমরা পেয়ে গেলাম, এখানে অথে দিয়ে লিখতে পারো। দেখো 9কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি কত হবে, 0.9 হবে, আর এটা মিটার ছিল। তাহলে আমরা এখানে আর এর মানটা পেয়ে গেলাম 0.9। ঠিক আছে, আর আর আমরা কাকে ধরে নিয়েছিলাম, দেখো আর ধরে নিয়েছিলাম যে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর, দেখো এখান থেকে এইটা আমরা আর ধরে নিয়েছিলাম। তাহলে এই আর এর মানটা পেয়ে গেলাম কত, আর এর মান পেয়ে গেলাম 0.9 মিটার। তাহলে আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা, এখান থেকে এইটা, তাহলে ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা ব্যাস পেয়ে যাব। ওকে, দেখো তাহলে অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য সমান, দেখো ব্যাসার্ধ পেয়েছি 0.9, তাহলে ব্যাস যেহেতু ব্যাসের দৈর্ঘ্য তাহলে এর সঙ্গে 2 গুণ করব, মিটার। তাহলে 9 দুগুণে 18, 18 8 হাতে 1, 2 0 0 0 সঙ্গে 1 যোগ করলে 1 হবে, আর 1 ঘর পরে দশমিক, তাহলে এটাই আসবে। তাহলে এটা কিন্তু মিটার। যদি এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, তো মিটার সেন্টিমিটার নিয়ে গেলে কি হবে, দেখো এখানে দেখে নাও। মনে করো এই মিটার, তারপরে আছে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার আছে। ওকে, তাহলে মিটার থেকে আমরা কোথায় যাব, এই সেন্টিমিটারে যাব। তাহলে ক ঘর, 1 2, তার মানে দেখো প্রথমে মিটার ডেসিমিটার সেন্টিমিটার হয়, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নামছে। তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে কি হবে, গুণ হবে কত দিয়ে, 1 ঘর 2 ঘর, অর্থাৎ 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে গুণ করব। দেখো 100, এটা কিন্তু সেন্টিমিটার হয়ে যাবে। মনে করো এখানে দশমিকটা নেই, ঠিক আছে, 18 আর 100 গুণ করলে কত হবে, 1800 হবে। আর এখানে 1 ঘর পরে দশমিক, তাহলে এখানেও 1 ঘর পরে দশমিক আসবে, আর দশমিকের পরে কি হয়, শূন্য থাকে না, তাহলে সমান এই 180 সেমি, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব এই 12 দাগের অঙ্কটা। কি আছে দেখো, সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে যে কাঠের গুঁড়ির কথা বলেছে, সেই কাঠের গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য বা উচ্চতা কিছুই বলা নেই, এ দুটোই আমরা কিন্তু প্রথমেই ধরে নেব। ওকে, আর একটা জিনিস দেখো, এখানে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন বলছে 1.5 কিগ্রা, আর পুরো গুঁড়িটির ওজন বলছে 9.24 কুইন্টাল। তাহলে এই যে 9.24 কুইন্টাল আছে, এই কুইন্টালকে আমাদের কি করতে হবে, এই কিলোগ্রামে নিয়ে আসতে হবে। ওকে, দেখো তাহলে
অঙ্কে বলা আছে দেখো সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ি। তো দেখো কাঠের গুঁড়িটা আমি এখানে এঁকে নেব। সমান ঘনত্বের একটা লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির কথা বলেছে, যে গুঁড়িটা একটা চোঙ আকৃতি। দেখো দেখো এর ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলা নেই। ব্যাস মানে কি? পুরো এইটা। তাহলে এখান থেকে এইটা হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ মানে কি বোঝায়? এই ব্যাসের অর্ধেক মানে এখান থেকে এইটুকু। এটা কিন্তু বলা নেই। এটা আমি ধরে নেব যে আর ডেসিমিটার। আর ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ এখান থেকে এটাও হবে ব্যাসার্ধ। আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এইটা। তাহলে উচ্চতাও বলে নেই। তাহলে এই উচ্চতাটা আমি ধরে নেব এইচ ডেসিমিটার। ঠিক আছে। আরও একটা কথা বলা আছে দেখো, যে গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি বলা আছে। বক্রতল মানে কোনটা? দেখো বক্রতল মানে কিন্তু শুধুমাত্র এই তলটা। ঠিক আছে, এই তলের ক্ষেত্রফলটা বলা আছে কত? 440 বর্গ ডেসিমি, এটা বলা আছে। ওকে। আরও একটা কথা বলা আছে যে এই কাঠের গুঁড়িটির মোট ওজন, কাঠের গুঁড়িটির ওজন কত? ওজনটা বলা আছে 9.24 কুইন্টাল। ওকে। তাহলে প্রথমে অঙ্কটা আমরা কিভাবে শুরু করব? দেখো যে ব্যাসার্ধটা আমরা আর ধরে নিয়েছি আর উচ্চতাটা এইচ ধরে নিয়েছি, এই কথাটা আমরা প্রথমে লিখে নেব। দেখো এটা হচ্ছে 12 দাগের অঙ্ক। ধরি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ সমান আর ডেসিমি এবং উচ্চতা সমান এইচ ডেসিমি। এরপর আমি শর্তানুসারে বলে লিখে নেব। দেখো শর্তানুসারে, কারণ দেখো এখানে কিন্তু আমাদের আর এর মান বা এইচ এর মান এসব কিছুই বলে দেওয়া নেই। শুধু আমাদের এখানে বলেছে দেখো এই যে কাঠের গুঁড়ির যে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার। তাহলে এখানে আমি এই সমান সমান দিয়ে দেখো 440 লিখলাম। দেখো সমান সমানের ডান দিকে আমি 440 লিখেছি। এই 440টা কিসের মাপ বলো তো? এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি সেটা আমি এই বাঁ দিকে লিখবো। ওকে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো 2 পাই আর এইচ, আর এইটা ডট ডট দিয়ে আমি 1 নং সমীকরণ লিখে রাখবো। এবার দেখো এই যে কাঠের গুঁড়িটার ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল। তাহলে এই কুইন্টালটাকে আমাদের কি করতে হবে? কিলোগ্রামে নিয়ে যেতে হবে। দেখো কাঠের গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। তাহলে কুইন্টালকে আমাদের কিলোগ্রামে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 9.24 ইন্টু 100, এটা কি হবে? কিগ্রা হয়ে যাবে। সমান, তাহলে এটা গুণ করলে দেখো মনে করো 924 আছে, তার সঙ্গে 100 গুণ করছো, তাহলে 924, তারপরে দুটো শূন্য আসবে, আর দশমিক দেখো দুঘর পরে দশমিক, তাহলে এখানে দশমিক, দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে 924 কিগ্রা। তাহলে দেখো কাঠের গুঁড়িটির ওজন 924 কিগ্রা। কুইন্টাল ছিল, আমরা কিলোগ্রাম করে নিলাম। এবারে দেখো অঙ্কে বলা আছে 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা। দেখো 1 ঘন ডেসিমি, এখানে অঙ্কে বলা আছে দেখো 1 ঘন ডেসিমি। এই ঘন কখন আসে? আয়তন বোঝায়। ঘন মানে কি? আয়তন বোঝায়। তার মানে 1 আয়তন আর কি, মানে 1 ঘন ডেসিমি কাঠের ওজন বলছে 1.5 কিগ্রা। তাহলে কথাটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে 1.5 কিগ্রা কাঠের আয়তন 1 ঘন ডেসিমিটার, আর এই 924 কিগ্রা কাঠের আয়তন কত? যে আয়তনটা আমরা পাবো সেটাই হবে কিন্তু এই কাঠের গুঁড়িটির আয়তন। ওকে। তাহলে দেখো এই কথাটা আমরা লিখবো এবারে 1.5 কিগ্রা কাঠের আয়তন 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা কাঠের আয়তন তাহলে কী হবে? 1-এর নিচে এই 1.5 ঘন ডেসিমিটার। আর এই 924 কিগ্রা কাঠের আয়তন কত হবে সেটাই বের করব। তাহলে 924 কিগ্রা কাঠের আয়তন, তাহলে 924 আর নিচে কি হবে? 1.5 চলে আসবে। দেখো এই দশমিক উঠে এখানে 1 চলে আসবে, আর 1 ঘর পরে দশমিক মানে 0। আমরা যদি এবারে কাটাকাটি করি, এটা 5 দিয়ে কাটলে 5 দুকানে 10, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, এই 3 দিয়ে যদি আমরা এই 924কে কাটি, দেখো 3 তিরিককে 9, এখানে এবার 2 ঘর নিতে হবে 24,
ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য আসবে, 3 আষ্টে 24। না হলে তোমরা কি করবে, এই 3 দিয়ে 924কে রাফে ভাগ করে দেখে নেবে। ওকে, তাহলে এই গুণটা করবো এবারে, 2 আর 308, 8 দুকোণে 16, 6 হাতে 1, তাহলে 2 0 0, তাহলে এখানে 1 বসে যাবে, আর 3 দুকোণে 6 ঘন ডেসিমি। তাহলে পুরো কাঠের, দেখো এই যে কাঠের গণিটা ছিল, এই কাঠের গণিটার পুরো কাঠের গণিটার আয়তন হচ্ছে 616 ঘন ডেসিমিটার। দেখো তাহলে এই কথাটা আমাদের একটু লিখে নিতে হবে যে কাঠের গণিটির, অতএব কাঠের গণিটির আয়তন 616 ঘন ডেসিমি। আবার আমি এখানে শর্তানুসারে লিখে নেব, শর্তানুসারে দেখো এই যে আয়তনটা আমরা পেলাম 616, এটা সমান ডান দিকে লিখলাম। তাহলে সমানের ডান দিকে দেখো 616, এটা হচ্ছে আয়তনের মাপ, আর আয়তনের সূত্রটা কি আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটা আমি ডট ডট দিয়ে 2 নং সমীকরণ লিখে নেব। এবার আমি কি করব, দেখো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। দেখো তাহলে এই কথাটা আমরা লিখে নেব যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তার মানে এই ভাগটা কি করে করবো, দেখো 2 নম্বর সমীকরণের সনসনে বাঁদিকে দেখো কি আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, আর নিচে দেখো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে দেখো বাঁদিকে যেটা আছে সেটা নেব। তাহলে 2 পাই আর এইচ। 2 নম্বর সমীকরণে দেখো সনসনের ডান দিকে 616 আছে, তাহলে এখানে 616 নিয়ে নেব। আর নিচে দেখো 1 নম্বর সমীকরণে সনসনের ডান দিকে কত আছে, 440, তাহলে 440 চলে আসবে নিচে। এবার দেখো এখানে পাই আছে, এখানে পাই আছে, কেটে দিলাম। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, কেটে দিলাম। বা এখানে দেখো উপরে আর স্কোয়ার আছে, নিচে আর আছে, তাহলে এই আর আর এই আর স্কোয়ার কাটলে নিশ্চয়ই একটা আর পড়ে থাকবে উপরে, তাহলে একটা আর নিচে দেখো 2 পড়ে আছে, সমান 616 আর 444। এবারে দেখো আমরা 11 দিয়ে কাটবো। দেখো আমরা যদি উপরেরটা 11 দিয়ে কাটি, তো 11 দিয়ে রাফে ভাগ করে দেখে নাও কত হবে। 616 11 দিয়ে কাটলে 5 11 55, তাহলে 61 থেকে 55 বিয়োগ করলে 6, আর এই 6 নামবে, তাহলে 6 11 66, তাহলে 56 হবে। তাহলে এটা 11 দিয়ে কাটলে 56, আর 44কে যদি আমরা 11 দিয়ে কাটি, দেখো 4 11 44, আর এই 0 কেটে বসে যাবে। ওকে, এবার যদি 8 দিয়ে কাটি, 27 56 আর 5 8 40, তাহলে r/2 এখানে 7 আর নিচে দেখো 5 আছে। এবার আমরা দেখো একটু বর্গগুণন করে নেব। দেখো তাহলে বর্গগুণন মানে কি, কোণাকুণি গুণ, এটা এর সঙ্গে গুণ হবে আর এইটা এর সঙ্গে গুণ হবে। তাহলে 5r সমান 7 দুগুণে 14। তাহলে অতএব এই r সমান কি হবে, 14। এখানে r এর সঙ্গে 5 গুণ হয়ে আছে, এটা ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর নিচে চলে আসবে। তাহলে দেখো আমরা r এর মানটা পেয়ে গেলাম 14/5। ঠিক আছে, এবারে 1 নম্বর সমীকরণে এই r সমান 14/5 বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণটা আছে, দেখো 2 পাই আর এইচ সমান 444। এই 1 নম্বর সমীকরণে আমরা r এর মানটা বসাবো, বসালে আমরা h এর মানটা পেয়ে যাব। দেখো 1 নং সমীকরণে r সমান 14/5 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান 444 ছিল, 440 সরি। দেখো তাহলে 2 ইন্টু পায়ের মান কি আছে 22 7, আর মানে কি 14/5, 14/5 ইন্টু এইচ সমান 440। এবার দেখো আমরা যদি কাটাকাটি করে নিই, এই 7 দিয়ে যদি 14কে কাটি, তাহলে 7 দুগুণে 14, 2 হবে, আর কাটাকাটি যাবে না। তাহলে 22 দুগুণে 44, 44 দুগুণে 88, তাহলে উপরে 88 আর নিচে 5 ইন্টু এইচ সমান 440। এবার আমাদের কি করতে হবে, এইচ এর মানটা বের করবো। তাহলে এইচকে এখানে রাখবো, আর এখানে দেখো 440 আছে, এটা ভগ্নাংশ আছে, এটা গুণ হয়ে আছে, যখন ডান পক্ষে পাঠাবো অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো এই 440-এর দেখো
440-এর নিচে 88-র 5 আসবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে কী হবে, এই 440 ইন্টু এটা উল্টে যাবে, 5-এর 88 হয়ে যাবে। তো আমরা এখানে একেবারে কি করব, এই যে 88/5 এদিকে ভাগে আসবে, কিন্তু একেবারে আমরা এটা উল্টে গুণ করে উল্টে বসাবো। ওকে, তাহলে 5 উপরে যাবে, 88 নিচে আসবে, ঠিক আছে। দেখো আমরা যদি 4 দিয়ে কাটি, আচ্ছা 11 দিয়ে কাটো, দেখো 8 11 88 আর 4 11 44, আর এই 0 কেটে বসে গেল। আর এই 8 দিয়ে যদি 40-কে কাটি তাহলে 5, তাহলে অতএব এই এইচ সমান দেখো 5 আর 5 গুণ করলে 25, তাহলে এইচের মানটাও পেয়ে গেলাম আমরা। দেখো উত্তরটা আমরা এখানেই লিখব। দেখো আমাদের কাছে উত্তর জানতে চেয়েছিল ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করি, ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতার মান, অর্থাৎ আর এর মানটা আর এইচের মান। তো এইচের মান তো আমরা পেয়ে গেছি, আর এর মানও পেয়ে গেছি। তাহলে ব্যাস, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাস মানে কি পুরোটা, তাহলে আর এর যে মানটা পেয়েছি তার সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, তাহলে ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, দেখো তাহলে অতএব গণিটির, কাঠের গণিটির ব্যাসের দৈর্ঘ্য সমান, দেখো ব্যাসার্ধ আমরা কত পেয়েছি, আর এর মান, আর মানে দেখো এই 14/5 আছে, তাহলে 14/5, তাহলে এটা কি ছিল, 14/5 হচ্ছে আর এর মান, আর মানে ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাবো, তাহলে এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 14 দুখানে দেখো 14 আর 2 গুণ করলে 28, আর নিচে 5 আছে সমান, তাহলে 28-কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগটা আমরা এখানে করব, 5 দিয়ে 28-কে ভাগ করলে 5 5 25, 3 দশমিক দিয়ে 0, 5 6 30, তার মানে 5.6 হবে। তাহলে এটা সমান 5.6 ডেসিমিটার একক ছিল, তাহলে এটা ডেসিমি হবে। আরেকটা কী ছিল, উচ্চতা, তাহলে কাঠের গুঁড়ির উচ্চতা, কাঠের গুঁড়ির উচ্চতা সমান সমান, দেখো এইচ মানে উচ্চতা আমরা ধরেছিলাম, তাহলে এইচ সমান 25 পেয়েছি, তাহলে 25 ডেসিমি। তাহলে দেখো কাঠের গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য আমরা 5.6 ডেসিমিটার পেলাম, আর কাঠের গুঁড়ির উচ্চতা হচ্ছে 25 ডেসিমিটার, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এবারে আমরা এই 13 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। দেখো এখানে এই যে 2 মুখ খোলা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখো এই 13 দাগের অঙ্কের আগে যত অঙ্ক করেছি তখন কিন্তু শুধু বলে দিয়েছিল লম্ব বৃত্তাকার চোঙের কথা বলেছিল, ঠিক আছে। কিন্তু এই চোঙটা এইখানে লম্ব বৃত্তাকার যে বলছে লোহার পাইপ, সেটা কিন্তু চোঙ আকৃতি, কিন্তু সেই পাইপের এই 2 মুখ খোলা। ওকে, সেই পাইপের দেখো বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার বলে দিয়েছে, আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার বলেছে, আর পাইপটির দৈর্ঘ্য মানে পাইপের উচ্চতা 14.7 মিটার বলে দিয়েছে। ওকে, আর আমাদের কাছে উত্তর জানতে চাইছে যে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে, মানে চারদিকে সমগ্র তলে আর কি আলকাতরার প্রলেপ, মানে আলকাতরা লাগাতে হবে, লাগাতে মোট কত খরচ পড়বে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, অঙ্কে বলা আছে দেখো 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপ, তো লোহার পাইপটা একটা শঙ্কু আকৃতি হবে, এই পাইপের কিন্তু 2 মুখ খোলা, দেখো ঠিক এরকমই। পাইপের দেখো এই অঙ্কে দেখো এতগুলো অঙ্কে, মানে 13 দাগে আগের যত অঙ্ক হয়েছে এরকম কিন্তু ছিল না যে 2 মুখ খোলা। এই অঙ্কের ক্ষেত্রে দেখো বহির্ব্যাসের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে, পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে বহির্ব্যাসার্ধ তাহলে কী হবে, বহির্ব্যাসার্ধ দেখো, বহির্ব্যাসার্ধ এখান থেকে পুরো এই বাইরের ধার, এই যে বাইরের ধারটা আছে এখান থেকে এই বাইরের ধারটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। মনে করো এইটা আমি এই ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করলাম, আর অন্তর্ব্যাসার্ধ কোনটা, অন্তর্ব্যাসার্ধ এখান থেকে এই যে ভিতরের যে ধার পর্যন্ত আর কি। ওকে, তাহলে এখান থেকে এইটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, যেটা আমি মনে করো স্মল আর দ্বারা চিহ্নিত করলাম। এবার দেখো এই পাইপের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা মানে কিন্তু এখান থেকে এইটা,
ওকে, এখান থেকে এইটা, তাহলে সেই উচ্চতাটা মানে এইটা, কিন্তু সেই উচ্চতাটা এইচ সমান সমান কত, 14.7 মিটার বলে দিয়েছে, তাহলে 14.7 মিটার। ওকে, তো যেহেতু অঙ্কে দেখো পাইপের মুখের বহির্ব্যাস আর অন্তব্যাস বলে দিয়েছে, সেই অন্তব্যাস আর বহির্ব্যাসের সাহায্যে অন্তব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধটা বের করে নেব প্রথমে। দেখো তাহলে পাইপের বহির্ব্যাসার্ধ, দেখো বহির্ব্যাস বলে দিয়েছি 30 সেমি, তাহলে বহির্ব্যাসার্ধটা কী হবে, আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 15 দুগুণে 30 সমান 15 সেমি। আর পাইপের অন্তব্যাসার্ধ, দেখো এটা স্মল আর এটা ক্যাপিটাল আর, ঠিক আছে, এটা ক্যাপিটাল আর সমান। ওকে, তাহলে অন্তব্যাসার্ধ দেখো, অন্তব্যাসের দৈর্ঘ্য বলেছে 26 সেমি, তাহলে অন্তব্যাসার্ধ, তাহলে 26কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 13 দুগুণে 26 সমান 13 সেন্টিমিটার। ওকে, আর উচ্চতা দেখো, পাইপের উচ্চতা এইচ সমান বলে দিয়েছে 14.7 মিটার। দেখো ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ সেন্টিমিটারে আছে, অন্তব্যাসার্ধ সেন্টিমিটারে আছে, আর উচ্চতা আছে মিটারে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে উচ্চতাটা মিটারে আছে, এই মিটারটাকে আমাদের সেন্টিমিটার নিয়ে যেতে হবে, কারণ একই অঙ্কের মধ্যে কিন্তু দুরকম একক চলবে না, যে কোনো একটা এককে পরিণত করতে হবে। এই জন্য আমরা কি করব, এই মিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব। দেখো আমরা যদি মিটার থেকে সেন্টিমিটারে, দেখো মিটার আছে কোথায়, মিটার আছে এই আছে মিটার, এই মিটারকে আমরা কোথায় আনবো, এই সেন্টিমিটারে আনবো। তাহলে মিটার থেকে দেখো এই 1 ঘর 2 ঘর, অর্থাৎ মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে 2 ঘর পরে হচ্ছে সেন্টিমিটার, অর্থাৎ উপরের দিক থেকে দেখো নিচের দিকে নামছে, উপরের দিক থেকে নিচের দিকে নামলে কি হয়, গুণ হবে। আর যেহেতু 2 ঘর পরে, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে গুণ হবে। ওকে, তাহলে দেখো এই 14.7 ইন্টু 100, এটা কিন্তু সেমি হয়ে গেল। তাহলে দেখো 14.7-এর সঙ্গে 100 গুণ করলে, আর 1 ঘর পরে দশমিক আছে, তাহলে এখানে আসবে, আর দশমিকের পরে কি হয়, শূন্য থাকে না, তাহলে 1470 সেমি হয়ে গেল। ওকে, এরপরে অঙ্কে বলা আছে দেখো, প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে হয়, খরচ হবে কত। তার মানে সমগ্র তল, তার মানে এই যে লোহার যে পাইপটা আছে, এই লোহার পাইপের সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে হবে। তো সমগ্র তল মানে কোনটা, দেখো এই যে তল আছে, এই তলটা প্লাস এই অংশগুলো, কারণ এগুলো হচ্ছে সলিড, হ্যাঁ এগুলো কিন্তু লোহা, এখানে এই অংশগুলো কিন্তু একদম সলিড লোহা রয়েছে, তারপরে এখানেও আলকাতরা দিতে হবে। আর 2 মুখ ফাঁপা, অর্থাৎ 2 মুখ কিন্তু খোলা, অর্থাৎ খোলা মুখটা এই, আর এই হচ্ছে খোলা, 2 মুখ খোলা, কিন্তু এই অংশগুলোতে কি সলিড মানে নিরেট লোহা আছে, মানে এইটা হচ্ছে পুরু, মানে এতটা চওড়া এতটা মোটা কিন্তু লোহার পাইপটা। ওকে, আর এর তো আগেই বলে দিয়েছি যে বহির্ব্যাসার্ধ আর অন্তব্যাসার্ধ এটা। ওকে, তাহলে এই সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে হবে, মানে আমাদের এখানে কি করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 2 মুখ খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। দেখো অতএব 2 মুখ খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো 12 দাগ পর্যন্ত অঙ্কের কিন্তু এই সমগ্র তলের ক্ষেত্রফল ছিল কি বলতো, পাই আর স্কোয়ার এইচ। ওকে, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে 2 মুখ খোলা, তাহলে 2 মুখ খোলা পাইপের এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আলাদা। ওকে, তাহলে আগের যে অঙ্কগুলো ছিল দেখবে 2 মুখ খোলা ছিল না, কিন্তু তাই ওদের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখন বলছে 2 মুখ খোলা, তাহলে 2 মুখ খোলা কোনো পাইপ, তার সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই সমগ্র তলের ক্ষেত্রফলটা আলাদা। দেখো তাহলে 2 মুখ খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জেনে নাও। দেখো 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস এইচ, মানে উচ্চতা। তার মানে কি, দেখো 2 পাই,
এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ প্লাস অন্তঃব্যাসার্ধ, আবার বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ প্লাস উচ্চতা। ওকে, এবারে এখানে আমরা কি করব, এই মানগুলো বসিয়ে দেব। দেখো তাহলে 2 পায়ের মান হচ্ছে 22/7, ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর মানে কি বহির্ব্যাসার্ধ, আমরা এই ক্যাপিটাল আর নিয়েছিলাম বহির্ব্যাসার্ধ। ওকে, 15 আছে। স্মল আর মানে কত, 13। আবার দেখো এই ক্যাপিটাল আর আছে মানে 15 বিয়োগ স্মল আর 13 প্লাস উচ্চতাটা কত, দেখো এখানে 1470 সেমি আমরা বের করে রেখেছি, 1470। ওকে, তাহলে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু, কারণ এখানে প্লাস মাইনাস নেই মানে গুণ হয়ে আছে, তাহলে 15 আর 13 যোগ করলে কত হবে, 28 হবে। এখানে দেখো ইন্টু 15 থেকে 13 বিয়োগ করলে 2। ওকে, 15 থেকে 13 বিয়োগ করলে 2, আর এখানে 1470-এর সঙ্গে 2 যোগ করলে 1472 হয়ে যাবে। এবার দেখো আমরা যদি এই 7 দিয়ে যদি 28কে কাটি, তাহলে 4 7 28, আর তো কাটাকাটি এখানে হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 2, 22, 4 আর 1472 গুণ করতে হবে। তাহলে এগুলো গুণ করলে হবে দেখো 259072। তাহলে যেহেতু এটা সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা বর্গ সেমি। তাহলে দেখো 2 মুখ খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল 30,09,072 বর্গ সেমি। তো এই জায়গাটায় কিন্তু আমাদের আলকাতরার প্রলেপ লাগাতে হবে। ওকে, কারণ দেখো এই যে লোহার পাইপটা ছিল, এই লোহার পাইপের সমগ্র তল মানে এই জায়গায় লাগাতে হবে, প্লাস এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতেও আলকাতরা লাগাতে হবে, এই জায়গাগুলোতেও আলকাতরা লাগাতে হবে। তো আলকাতরার প্রলেপ দিতে হবে মোট কতটা জায়গা, তার ক্ষেত্রফল হচ্ছে 25,09,072 বর্গ সেন্টিমিটার। ওকে, এবারে দেখো বইতে একটা কথা বলা আছে, দেখো কি বলেছে, দেখো প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। তার মানে এখানে দেখো প্রতি বর্গ ডেসিমি বলেছে, ঠিক আছে, প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা খরচ হচ্ছে। কিন্তু আমাদের দেখো আলকাতরার প্রলেপ দিতে হবে তো এতটা জায়গায়, কিন্তু এটা আছে বর্গ সেমি, তাহলে এই বর্গ সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে, ডেসিমিটারে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের আছে কোথায়, এই সেন্টিমিটারে আছে, এই সেন্টিমিটারেই আছে, ঠিক আছে। এই সেন্টিমিটারকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, এই ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে কি হবে, দেখো নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে ক ঘর, এই সেন্টিমিটার তার উপরে আছে ডেসিমিটার, তাহলে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে এবং 1 ঘর। তাহলে নিচে থেকে উপরের দিকে গেলে কি হবে, ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে, 1-এর পিঠে একটা শূন্য অর্থাৎ 10 দিয়ে ভাগ হবে। দেখো তাহলে একে আমরা 10 দিয়ে ভাগ করব, কিন্তু দেখো এখানে বর্গ আছে, তো বর্গ কথা থাকলে আমি কি বলেছিলাম, যে বর্গ থাকলে যে কটা শূন্য আসবে সে কটা শূন্য নিতে হবে, এছাড়াও বর্গ থাকলে একটা শূন্য কিন্তু এক্সট্রা নিতে হয়। কেন, দেখো কেন, দেখো বর্গ মানে কি বোঝায়, বর্গ মানে কিন্তু স্কোয়ার বোঝায়। ওকে, বর্গ মানে স্কোয়ার বোঝায়, মনে করো 5-এর স্কোয়ার মানে কি বোঝায়, 5 × 5। তো এখানে 10-এর স্কোয়ার, বর্গ মানে কি 10-এর স্কোয়ার মানে কিন্তু 10 × 10 হয়। ওকে, দুটো 10 গুণ করলে কত হবে, 100 হবে। তো এখানে আরও একটা 10 গুণ করে নিতে পারো, অথবা এখানে একটা শূন্য আছে আর বর্গের জন্য এই যে বর্গ কথা আছে, এই বর্গ কথার জন্য এখানে একটা এক্সট্রা শূন্য নিয়ে নিতে পারো। ওকে, দেখো তাহলে 25,09,072কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে, এই 1 ঘর মানে 1-এর পিঠে দুটো শূন্য, মানে এখানে 2 ঘর পরে দশমিক আসবে, অর্থাৎ 2590 এই 0.72 হয়ে যাবে, কারণ 100 দিয়ে ভাগ করলে 2 ঘর পরে দশমিক আসবে, আর এটা হয়ে যাবে বর্গ ডেসিমি। এবারে অঙ্কে বলা আছে যে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ হবে সেটাই বের করতে হবে। দেখো তাহলে 1 বর্গ ডেসিমি আলকাতরার প্রলেপ দিতে, আলকাতরার প্রলেপ দিতে খরচ হয় 2.25 টাকা।
তাহলে দেখো 1 বর্গ ডেসিমিটার মানে 1 বর্গ ডেসিমি আলকাতরার প্রলেপ দিতে খরচ হচ্ছে 2.25 টাকা। তাহলে এই 2590.72 বর্গ ডেসিমিটার আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে দেখো। তাহলে অর্থে ডেসিমি আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে, তাহলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করে দেব ইন্টু 2.25। তাহলে এর সঙ্গে এই 2.25টা আমরা গুণ করে বসিয়ে দেব। তাহলে গুণটা দেখো আমরা এখানেই গুণটা করব, 2590.72 একে এই 2.25 দিয়ে আমরা গুণ করব। ওকে, গুণ করে দেখো আমরা পাচ্ছি 58, 29, 12, তারপর দুটো শূন্য আছে। তো এখানে দেখো এখানে 2 ঘর আর এখানে 2 ঘর, 4 ঘর পরে দশমিক, তাহলে 1 2 3 4 এখানে দশমিক হবে, আর দশমিকের পরে শূন্য থাকে না। তাহলে আমাদের উত্তর হবে 5829.12 টাকা। তাহলে 5829.12 টাকা। ওকে, তাহলে পুরো পাইপটা লোহার পাইপে আলকাতরার প্রলেপ দিতে 5829.12 টাকা এটাই খরচ হবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এবারে আমরা এই 14 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, একটি 2 মুখ খোলা লোহার বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এখানে যে ফাঁপা 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের কথা বলেছে, যার উচ্চতা বলে দিয়েছে দেখো 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 মিটার বলেছে, 4.6 ডেসিমিটার বলেছে। তো অন্তঃব্যাসের সাহায্যে আমরা অন্তঃব্যাসার্ধটা বের করে নেব। এখানে দেখো চোঙটিতে মোট লোহা আছে কতটা, 84.48 ঘন ডেসিমি। তো এখানে ঘন কথা আছে মানে বুঝতে হবে এটা কিন্তু আয়তন, কারণ একটা চোঙ যে পরিমাণ লোহা দিয়ে তৈরি সেই লোহার পরিমাণটাই হবে কিন্তু ওই চোঙটির আয়তন। ওকে, আমাদের কাছে জানতে চেয়েছে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত। ওকে, দেখো তাহলে অঙ্কে বলা আছে দেখো একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ। তো চোঙের চিত্র আমরা এঁকে নিয়েছি, দেখো এই চোঙটা কিন্তু 2 মুখ খোলা। ওকে, ঠিক এরকমই 2 মুখ খোলা। ওকে, এই 2 মুখ খোলা ফাঁপা চোঙের উচ্চতা বলে দিয়েছে, দেখো উচ্চতা মানে কোনটা, এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতাটা কত, এই এইচ সমান বলে দিয়েছে 2.8 মিটার। আর কি বলেছে, চোঙের অন্তঃব্যাসের দৈর্ঘ্য। তাহলে অন্তঃব্যাস কোনটা, দেখো অন্তঃব্যাস হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে অন্তঃব্যাস। তাহলে অন্তঃব্যাসার্ধ কোনটা হবে, জাস্ট এখান থেকে এইটুকু হবে অন্তঃব্যাসার্ধ, যেটা আমরা এই স্মল আর দ্বারা প্রকাশ করব। আর বহির্ব্যাসার্ধ, তাহলে দেখো বহির্ব্যাস হচ্ছে পুরো এখান থেকে এই পর্যন্ত, তাহলে বহির্ব্যাসার্ধ হবে এই বাইরের যে ধার আছে দেখো এই বাইরের ধার থেকে এইটা, তাহলে এইটা হবে বহির্ব্যাসার্ধ। আর এই বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা দেখো এই কথাটি একটু লিখে নেব। দেখো যে চোঙের বহির্ব্যাসার্ধ সমান, আমি ক্যাপিটাল আর ধরে নিয়েছি, তাহলে ক্যাপিটাল আর ডেসিমি। তাহলে চোঙের অন্তঃব্যাসার্ধ কত হবে, দেখো অন্তঃব্যাসের দৈর্ঘ্য অঙ্কে বলা আছে 4 দেখো পুরো এখান থেকে এইটা আছে 4.6 ডেসিমিটার। তাহলে এখান থেকে এইটুকু কত হবে, তাহলে এই ব্যাসার্ধ হবে ওই 4.6কে 2 দিয়ে ভাগ করব, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে 4.6কে 2 দিয়ে ভাগ করব, দেখো 2 দুগুণে 4, দশমিক উঠে গেল, আর 3 দুগুণে 6, তাহলে 2.3 ডেসিবি। ওকে, দেখো এই অন্তঃব্যাসার্ধ যেহেতু আমরা স্মল লেটার আর নিয়েছি, তাহলে এখানে কিন্তু স্মল লেটার আর লিখে রাখবে। ওকে, এবার দেখো চোঙের উচ্চতাটা বলা আছে, তাহলে চোঙের উচ্চতা এইচ সমান 2.8 মিটার, 2.8 মিটার। এখানে দেখো বহির্ব্যাসার্ধ ডেসিমিটার, অন্তঃব্যাসার্ধ ডেসিমিটার, কিন্তু উচ্চতাটা আছে মিটারে। তো আমাদের একই অঙ্কের মধ্যে দুরকম একক হলে চলবে না, তাহলে আমাদের কি করতে হবে, একই এককে পরিণত করতে হবে। তো আমরা এই 2.8 মিটার
মিটারটা আমরা কি করব, এই ডেসিমিটারে নিয়ে যাব। তো মিটার ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হয় দেখো, মিটার ঠিক তার পরেই থাকে ডেসিমিটার। তাহলে মিটারে আছে, আমরা যাবো এই ডেসিমিটারে। তাহলে মিটার থেকে ডেসিমিটার ক ঘর, এক ঘর। ওকে, যেহেতু উপরের থেকে নিচে নামছে তার মানে গুণ হবে। তাহলে এক ঘর মানে কি, একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ। তাহলে 2.8 ইন্টু 10, তাহলে এটা হয়ে যাবে কিন্তু ডেসিমিটার। তাহলে দেখো এই 280 আর এক ঘর পরে দশমিক, তাহলে এখানে দশমিক আসবে, আর দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে 28 ডেসিমিটার। ওকে, তো আমরা দেখো এই যে চোঙ আছে, দুমুখ খোলা ফাঁপা চোঙ আছে, এই চোঙের বহির্ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিয়েছি, অন্তঃব্যাসার্ধ 2.3 ডেসিমিটার, আর উচ্চতা দেখো 28 ডেসিমিটার। অঙ্কে কি বলা আছে দেখো, অঙ্কে বলা আছে এই চোঙটা তৈরি করতে মোট লোহা লেগেছে কত, 84.48 ঘন ডেসিমিটার। তাহলে এই ঘন ডেসিমিটার, এই ঘন কথা আছে তার মানে কি বুঝতে হবে, এটা কিন্তু আয়তন বলা আছে। ওকে, কারণ একটা চোঙ তৈরি করতে যে পরিমাণ লোহা লেগেছে সেটাই হচ্ছে কিন্তু সেই চোঙের আয়তন, তার মানে এটা আয়তন বলা আছে। দেখো তার মানে চোঙটা তৈরি করতে, দেখো এই চোঙটা তৈরি করতে লোহা লেগেছে কোথায়, এই পজিশনে লোহা লেগেছে। ওকে, আবার এখানেও কিন্তু লোহা আছে। আর কোথায় লোহা লেগেছে, এই তলটায়, অর্থাৎ এই বক্রতলেও লোহা লেগেছে। ঠিক আছে, কিন্তু দুই মুখ কিন্তু ফাঁপা, অর্থাৎ দুই মুখ খোলা। ওকে, লোহা লাগছে এই জায়গায়, এই জায়গায়, আর এই বক্রতলে। ঠিক আছে, তার মানে কতটা লোহা লেগেছে, 84.48 বর্গ ঘন ডেসিমিটার। ঠিক আছে, আর ওটাই হচ্ছে এই চোঙের আয়তন। দেখো তাহলে আমি এখানে লিখে নেব শর্তানুসারে 84.48, এই 84.48টা কি, এই চোঙের আয়তন। ঠিক আছে, এবারে দেখো দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্র কিন্তু আলাদা। ঠিক আছে, যদি এরকম বলতো যে দুই মুখ খোলা, এরকম না, নিরেট যদি বলতো যে নিরেট চোঙ, তাহলে কিন্তু আয়তনের সূত্র হতো পাই আর স্কোয়ার এইচ। কিন্তু অঙ্কে যেহেতু বলে দিয়েছে দুই মুখ খোলা, ওই দুই মুখ খোলা হলে দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্র আলাদা। তো দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্রটা কি তোমরা খুব ভালো করে জেনে নাও, পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর মানে কি, ক্যাপিটাল আর হচ্ছে চোঙের বহির্ব্যাসার্ধ, মানে এইটা বহির্ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি, আর স্মল আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তাহলে পাই এইচ মানে পাই উচ্চতা ইন্টু বহির্ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার। তো এটাই কিন্তু দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্র। ওকে, তোমরা কিন্তু এটা টুকে নেবে অবশ্যই সূত্র। দেখো তাহলে পায়ের মান কি আছে, 22/7। এবার দেখো এইচ মানে দেখো উচ্চতা কত, 28 ডেসিমিটার। তাহলে এখানে 28 বসিয়ে দাও, ক্যাপিটাল আর যেমন আছে তেমন বসিয়ে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, আর মাইনাস স্মল আর স্কোয়ার। দেখো অন্তঃব্যাসার্ধ আমরা স্মল আর নিয়েছি, তাহলে অন্তঃব্যাসার্ধ যেহেতু আমরা স্মল আর নিয়েছি, দেখো তাহলে এটা কত বলা আছে, 2.3 আছে। তাহলে এখানে আমরা এই 2.3 এর স্কোয়ার দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 84.48, 7 দিয়ে যদি 28কে কাটি, 4 সাথে 28, তাহলে 4 22 হচ্ছে 88। ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার, মানে দুবার গুণ করে নেব, 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, তাহলে 9 6 6 12, 2 হাতে 1, 4 আর 1 5, এক ঘর আর এক ঘর, দুঘর পরে দশমিক, তাহলে 5.29 হবে। এখানে 84.48 আছে। এবার দেখো এই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 5.29 সমান এই 84.48, এই 88 এদের সঙ্গে গুণ হয়ে আছে, এটা আমরা ডান পক্ষে আনবো, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। এই দশমিক তুলে এখানে 1 আসবে, আর দুঘর পরে দশমিক মানে দুটো শূন্য। এবার দেখো এই 88 দিয়ে যদি 84.48কে যদি কাটি, তাহলে কত হবে, 96 হবে। আর স্কোয়ার মাইনাস 5.29, উপরে দেখো 96 আছে, আর নিচে দেখো 100 রয়েছে। তাহলে আর স্কোয়ার সমান দেখো 96কে যদি 100 দিয়ে ভাগ করি, তার মানে দুঘর পরে দশমিক আসবে, তার মানে এই 96 আর এই 1 2 এখানে দশমিকটা আসবে, এদিকে একটা শূন্য নিয়ে নিলাম। আর এই দেখো মাইনাস 5.29 সনসনের বাঁ দিকে আছে, তাহলে এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে এটা প্লাস 5.29 হয়ে যাবে। ওকে, তাহলে এই আর স্কোয়ার সমান দেখো
0.96 এর সঙ্গে 5.29 যোগ করব। দেখো 6 আর 9 15 5 হাতে 1, 9 আর 2 11 আর হাতে 1, 12 2 হাতে 1, 5 আর হাতে 1 6 আর দশমিক সহ দশমিক, তাহলে 6.25। দেখো এই স্কোয়ারটা তুললে, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা তুলতে গেলে কী আসবে, এখানে রুট চলে আসবে। তাহলে আর সমান সমান মনে করো এই 625-এর রুট আছে, তার মানে কি হয় 25 ইন্টু 25 হবে। তাহলে রুটের বাইরে কি আসবে, একটা 25 বাইরে আসবে। তো এই 600 দশমিকটা দেখো আছে, পরে আমরা দেখছি দশমিকটা কী করবো। দেখো মনে করো 625, তাহলে 625-এর রুট করলে কত পাবো, 25 পাবো। আর রুটের মধ্যে দেখো 2 ঘর পরে দশমিক আছে, তাহলে রুটের বাইরে কি হবে, 1 ঘর পরে দশমিক, অর্থাৎ এখানে এই 1 ঘর পরেই দশমিক হবে। তাহলে দেখো ক্যাপিটাল আর এর মান আমরা কিন্তু 2.5 পেয়ে গেছি। তো ক্যাপিটাল আর কাকে ধরে নিয়েছিলাম দেখো তো, দেখো চোঙের বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিয়েছিলাম। তার মানে চোঙের বহির ব্যাসার্ধ মানে কোনটা, বহির ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা, তাহলে এইটার মান পেয়েছি কত, 2.5 ডেসিমি। ওকে, তাহলে আমাদের বহির ব্যাসের দৈর্ঘ্য উত্তর চেয়েছে, তাহলে এখান থেকে এইটা কত, অর্থাৎ এর সঙ্গে আমরা 2 গুণ করে দিলে আমরা এই পুরো মানটা পেয়ে যাব, অর্থাৎ বহির ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো তাহলে অতএব চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য সমান এই 2.5, এটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো, ডেসিমি। তাহলে দেখো আড়াই, 2.5 মানে আড়াই, তাহলে আড়াইকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 5 হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 11 দাগ থেকে 14 দাগ পর্যন্ত। পরের দিন আমরা অঙ্ক করব এই 15 দাগ থেকে। সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।